সংসদের চিঠি পেলে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত, বললেন ইসি মাসউদ। খুলনা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হলে গোপনে ভিডিও ধারণ, প্রশাসনিক ভবনে তালা। এবং নদী ভাঙনে প্রতি বছরই বদলে যাচ্ছে পিরোজপুরের মানচিত্র, টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি উজমা হাসান। দর্শক, এতক্ষণ জানিয়ে দিচ্ছিলাম নাসির সিনট্যাক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো। এবারে বিস্তারিত। দল বহিষ্কার করলেও নৈতিক স্খলনজনিত কারণে সংসদ সদস্য পদ হারানোর কোনো আইনি ভিত্তি নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। বলেছেন, কেবল দণ্ডপ্রাপ্ত আসামি হলে সরাসরি ব্যবস্থা গ্রহণ করতে পারে নির্বাচন কমিশন। এর বাইরে জাতীয় সংসদ থেকে চিঠি পেলে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যাপারে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবে কমিশন, জানান তিনি। সম্প্রতি জামায়াত নেতা সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের নারী কেলেঙ্কারির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে সমালোচনার ঝড় ওঠে। এমন পরিস্থিতিতে বুধবার নৈতিক স্খলনের প্রমাণ পেয়ে তাকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী। আমার নিজস্ব ওপিনিয়ন আমি এখানে বলবো না। তবে দলীয় বহিষ্কারের পর তিনি সংসদ সদস্যের পদ হারাবেন কিনা বৃহস্পতিবার সকালে নির্বাচন ভবনের নিজ দপ্তরে এমন প্রশ্নের জবাব দেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। বলেন, সংসদ থেকে চিঠি আসতে হবে, তবেই আইনি ব্যবস্থা নিতে পারবে ইসি। জিনিসটা আসতে হবে পার্লামেন্ট থেকে। কোনো পার্টির মধ্যে থাকলে আমার যতদূর মনে পড়ে, আমি যতদূর বুঝি, নির্বাচন কমিশনের এর উপর খুব একটা করণীয় নেই। আসার পরে আমরা এটা বিশ্লেষণ করব, দেখব আইন কানুন অনুযায়ী কি হওয়া উচিত, তখন নির্বাচন কমিশন তার সিদ্ধান্ত হবে। জানান, নৈতিক স্খলনজনিত কারণে কোনো সংসদ সদস্যকে রাজনৈতিক দল থেকে বহিষ্কার করলেও তার সংসদ সদস্য পদ বাতিল করার এখতিয়ার ইসির নেই। নৈতিক স্খলনজনিত একটা বিষয়, এটার জন্য তাকে সরাসরি উনি নির্বাচনে অযোগ্য হবেন না। নৈতিক মরাল টার্পিচুটের জন্য যদি কেউ শাস্তিপ্রাপ্ত হন, তাহলে তিনি বাড়িতে হবেন। তো তিনি তো এখনও তো ওইভাবে বাড়িতে হন নাই, তার শাস্তি হয় নাই। কাজে এটার জন্য নির্বাচন কমিশনের কিছু করণীয় আছে বলে আমার মনে হয় না। এদিকে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে চলছে নানা গুঞ্জন। তবে রাষ্ট্রপতি পদ খালি হলে আইন অনুযায়ী পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে ইসি, জানান কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। রাষ্ট্রপতির পদ যদি খালি হয় কোনো কারণে, সেটা পদত্যাগের মাধ্যমে হোক বা অন্যভাবেই হোক, তাহলে নির্বাচন কমিশন আইন অনুযায়ী পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলে ক্লাস পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা। বুধবার বিজয় ৭১ হলের নারী ওয়াশরুমে গোপনে মোবাইল ফোন রেখে ভিডিও ধারণের অভিযোগে এক ক্যান্টিন কর্মীকে আটক করেন শিক্ষার্থীরা। দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্যাম্পাসের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। অসীম, ক্যাম্পাসে একটি উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে আমরা বুঝতে পারছি, সেখানে ছাত্রীদের দাবি দাওয়া কি এবং এর সর্বশেষ আপডেট আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে একটু বলে রাখি যে গতকাল রাত 10:30টার দিকের যে ঘটনা, মেয়েদের যে বিজয় 24 হল রয়েছে, সেই হলে গোপনে ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে যে ক্যান্টিন বয় রয়েছেন ইমাম হাসান, তাকে কিন্তু আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। একই সাথে সকাল থেকে আমরা দেখেছি যে ক্যাম্পাস কিন্তু উত্তাল রয়েছে, অর্থাৎ ক্যাম্পাসে সকাল বেলায় কিন্তু তালা দেওয়া হয়েছে, অর্থাৎ প্রশাসনিক ভবন থেকে শুরু করে প্রতিটি গেট, খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢোকার যে সমস্ত গেটগুলো রয়েছেন সব গেটে কিন্তু তালা দিয়েছেন। এখনো আপনি দেখতে পাচ্ছেন এখানে কিছুক্ষণ আগে
বিক্ষোভ করেছিল। যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন তারা বিক্ষোভ করেছিলেন। তারা বলছেন যে আসলে ছাত্রীদের নিরাপত্তা এই ক্যাম্পাসে নাই। তারা অভিযোগ করেছেন এর আগে কয়েক দফা অর্থাৎ সাম্প্রতিক সময়ে এই বছরই একাধিক যৌন হয়রানির ঘটনা ঘটেছেন। একই সাথে তারা বলেছেন যে গতকাল যে ঘটনা, মেয়েদের ক্যান্টিন, মেয়েদের রুমে গোপন ক্যামেরা ব্যবহার করে ভিডিও ধারণ করে সেটি ছড়িয়ে দেওয়ার হুমকিতে আসলে তারা নিরাপত্তাহীনতা রয়েছেন। তারা বলছেন যে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং যে সমস্ত শিক্ষকরা যৌন হয়রানির সাথে জড়িত রয়েছেন তাকেও বিচার চেয়েছেন। একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলতে চাই, আসলে আপনারা কবে একাডেমিক কার্যক্রমে ফিরতে চাচ্ছেন এবং প্রশাসনিক ভবনে যে তালা দিয়েছেন কবে খুলতে চাচ্ছেন? এটার এই মুহূর্তে কোনো নিশ্চয়তা আপাতত নেই, কারণ আমরা আমাদের লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত এবং আমরা যেটা চাচ্ছি অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত, এ বিষয়ে সুষ্ঠু পদক্ষেপ না নেওয়া পর্যন্ত আমরা এই তালা খুলবো না এবং আমাদের একাডেমিক কার্যক্রম শুরু করব না। ধন্যবাদ। আসলে উজমা, আপনি শুনছিলেন শিক্ষার্থী কিন্তু বলছেন যে তাদের যে দাবি দেওয়া রয়েছেন সে দাবি যে পর্যন্ত পূরণ না হবে সে পর্যন্ত তাদের যে আন্দোলন রয়েছে, অর্থাৎ একাডেমিক কার্যক্রম প্রশাসনিক ভবনে তালা দেওয়া হয়েছে, সে সমস্ত তাদের যে দাবি সে দাবিতে অনড় থাকবেন। একটি বিষয় জানিয়ে রাখি যে আসলে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রভিসি কিন্তু ঢাকায় রয়েছে। সে কারণে যারা এখানে দায়িত্বরত ছিল তারা শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন, তবে এখনো পর্যন্ত সুরাহা হয়নি, কারণ শিক্ষার্থীরা যে দাবি করেছেন সে দাবি তারা পুরোটা মেনে নেয় না, সে কারণে তারা দাবিতে অনড় রয়েছে। আমার কাছে আপাতত এই ছিল খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে উজমা। এই বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম প্রশাসনিক ভবনের তালাসহ ছাত্রছাত্রীদের শিক্ষার্থীদের যে আন্দোলন করেছে তার সর্বশেষ খবর। অসীম ধন্যবাদ আপনাকে। দেশের বিভিন্ন জেলায় তীব্র নদী ভাঙন, কোথাও জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা, আবার কোথাও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের জন্য পানি উন্নয়ন বোর্ডের অপেক্ষা। ক্ষতিগ্রস্তদের প্রশ্ন, নদী ভাঙন আকস্মিক কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, প্রতি বর্ষার সমস্যা। তবে ভাঙন শুরুর পরই কেন ডিও লেটার লিখে অপেক্ষা? কবে নেওয়া হবে স্থায়ী সমাধানের উদ্যোগ? মেঘ কিংবা বৃষ্টি দেখলেই নদী পাড়ে ছুটে যান আতঙ্কিত বুরুজান বিবি। আর কতটা জমি নদীগর্ভে বিলীন হয়ে গেল। গত কয়েক বছরের বর্ষার ভাঙনে কচা নদী চলে এসেছে তার বাড়ির একেবারে পাশে। এই মৌসুমে টিকে থাকবে কিনা তার শেষ আশ্রয়টুকু, সেই দুশ্চিন্তায় পার করছেন ৮০ বছর বয়সী এই নারী ও নদী তীরবর্তী কয়েক হাজার পরিবার। ঘুম নাই, নিদ্রা নাই, খাওয়া নাই, লওয়া নাই, মোরা তো চিন্তায় দিন রাত্রির একভাবে চলে। জায়গা জমি তো সবই গেছে গাঙ্গায়। নদী ভাঙনে প্রতি বছরই বদলে যাচ্ছে পিরোজপুরের মানচিত্র। পচা, সন্ধ্যা, বলেশ্বর, কালীগঙ্গা নদীর অব্যাহত ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে বসতভিটা, আবাদি জমি, সড়ক সহ সরকারি স্থাপনা। নিরাপদ ও টেকসই বেড়িবাঁধ এবং সাইক্লোন সেন্টার নির্মাণের দাবি তাদের। বালুকাঠা বন্ধ করতে হবে, ব্লক ফেলাইয়ে তারপরে রাস্তা বেড়িবাঁধ দিতে হবে। বন্যা ছাড়লে যে আমরা যাবো ওইরকম কোনো আমাদের জায়গা নাই। সাইকেল সেন্টার দরকার, একটা বিপদে সেখানে আশ্রয় নিতে পারবে। কাজ সম্পন্ন হলে আমরা বুঝতে পারবো যে কোন কোন জায়গায় আমাদের বেশি ভাঙন পরিলক্ষিত হয়, সেগুলোর আলোকে আমরা একটা ডিপিপি তৈরি করে আমরা বোর্ডে দাখিল করব, তার পরবর্তীতে আমরা ব্যবস্থা নিব। পদ্মা নদীর তীব্র ভাঙনের কবলে কুষ্টিয়ার দৌলতপুর। গত ১৫ দিনে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়ার, মাছদিয়ার ও ভুরকা এলাকার প্রায় ৫০০ বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের হুমকিতে বসতবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। ক্ষতিগ্রস্তরা বলছেন প্রায় ১০-১২ কিলোমিটার দূরে ছিল পদ্মা। ভাঙতে ভাঙতে গত কয়েক বছরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে এসে ঠেকেছে। বাঁধ ভেঙে গেলে বিলীন হয়ে যাবে অনেক গ্রাম। নদী ছিল ১০-১২ কিলো দূরে, ৩-৪টা গ্রাম তলিয়ে গেছে। ভাঙতে ভাঙতে আজ আমাদের বাড়ির নিকট চলে আসছে। আমাদের শুধু খালি ভেঁটি মাটির টুক আছে, এই ভেঁটি মাটির টুক আপনারা বাঁচান। ভাঙন কবলিত এলাকায় জিও ব্যাগ ফেলার ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। যেসব পয়েন্টগুলো খুব অধিক ঝুঁকিপূর্ণ অবস্থায় তৈরি হচ্ছে সেই সব পয়েন্টগুলোতে আমরা জিও ব্যাগ এবং টিউব ফেলে আমরা ভাঙন প্রতিরোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য তাগিদ স্থানীয় সংসদ সদস্যের। জিও ব্যাগ মারার জন্য আমি বারবার তাদের অনুরোধ করেছি। মাত্র ২ কোটি টাকা ওখানে স্যাংশন দিয়েছিলেন, কিন্তু লাগবে ৫ থেকে ৬ কোটি টাকা। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সুরমা, জাদুকাটা, রক্তি সহ সুনামগঞ্জের সবকটি নদ নদীর পানি কমতে শুরু করেছে। এতে স্বস্তি ফিরেছে হাওড়া অঞ্চলের মানুষের মাঝে। নদী পার থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি মেহেদি হাসান। সুনামগঞ্জে প্রতিদিন রাতে বৃষ্টি হয় এবং দিনে আবহাওয়া ভালো থাকে, অর্থাৎ দিনে আবহাওয়া রৌদ্রোজ্জ্বল থাকে। এর কারণে প্রতিদিন কিন্তু পানি কমে, রাত হলে পানি বাড়ে এবং দিন হলে পানি কমে।
গত 1 মাস ধরে সুনামগঞ্জে চলছে এবং যেহেতু এই বর্ষাকাল, এই চিত্রটি কিন্তু সুনামগঞ্জের স্বাভাবিক চিত্র। প্রতিদিনই বৃষ্টি হবে, প্রতিদিন পানি বাড়বে এবং আবহাওয়া ভালো হলে আবার পানি কমবে। এবং পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে আগামী 9 দিন সুনামগঞ্জে বৃষ্টিপাত চলমান থাকবে। তারা বলছেন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে, তবে কোথাও কোথাও এই বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এখন পর্যন্ত কিন্তু সুনামগঞ্জে কোথাও বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়নি। এবং আপনাকে যদি বলি, সুনামগঞ্জের সুরমা নদীর 2টি পয়েন্ট রয়েছে, একটি হচ্ছে ছাতক আর একটি হচ্ছে সুনামগঞ্জ, অর্থাৎ সুনামগঞ্জ পৌর শহরে। এবং গত কিছুদিন আগে ছাতকের যে সুরমা নদীর পয়েন্টটি ছিল সেটিতে বিপদসীমার উপরে থাকলেও আজকে কিন্তু এই ছাতকের যে পয়েন্টটি রয়েছে সুরমা নদী, সেটিতে প্রায় 10 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এবং এই যে ষোলগড় পৌর শহরের ষোলগড় পয়েন্টে যে সুরমা নদীর পয়েন্টটি রয়েছে, সেই পয়েন্টে কিন্তু প্রায় 54 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। অর্থাৎ এখন কিন্তু সুনামগঞ্জে বন্যার কোনো শঙ্কা নেই। সুনামগঞ্জে কিন্তু 1311টি আশ্রয় কেন্দ্র ইতিমধ্যে প্রস্তুত রাখা হয়েছে। সেই আশ্রয় কেন্দ্রে মানুষকে আশ্রয় দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। দর্শক, নদীর পানি বেড়ে যাওয়া ও পাহাড়ি ঢলে নেত্রকোনার কলমাকান্দার খারনই ও রংছাতি এলাকার স্কুল সহ রাস্তাঘাটের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্ভোগে পড়েছেন এলাকার মানুষ। বিস্তারিত জানাতে জেলার কলমাকান্দা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি শামীম আহমেদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শামীম, আপনি সরাসরি মাঠ পর্যায়ে আছেন, ক্ষয়ক্ষতিটা কি অবস্থা এখন সেই এলাকার জানাবেন, এবং স্থানীয় যারা সাধারণ মানুষ আছেন তাদের দাবি দেওয়াগুলো আর প্রশাসনিক আসলে তৎপরতা কতটুকু দেখছেন? উজমা, আপনি যেমনটি বলছিলেন যে আমি এখন রয়েছি নেত্রকোনার যে কলমাকান্দা উপজেলা রয়েছে সেই উপজেলায়, এবং আমি বেশ কিছু এলাকা ঘুরে দেখলাম। তার মধ্যে কয়েকদিন গত 2-3 দিন আগে হঠাৎ একটি পাহাড়ি ডলে সেই এদিকে এই উপদাগালী নদী দিয়ে আসলে সেই পাহাড়ি ডল হঠাৎ নেমে আসে এবং সেটা খুব বেশিক্ষণ স্থায়ী হয় না, অল্প সময়ের মধ্যে সেই পানি আবার নেমে যায়। কিন্তু এরই মধ্যে এই অঞ্চলের অর্থাৎ খারনই ইউনিয়ন এবং রংছাতি ইউনিয়ন, এই 2টি ইউনিয়নে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তার মধ্যে গজারমারি একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এবং এলাকার যে রাস্তা পাকা এবং কাঁচা রাস্তা রয়েছে সেই সব রাস্তাঘাটের বেশ অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো এখানে আমি অনেকের সাথে কথা বলে দেখলাম যে তারা আসলে যেসব ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতিগুলো তারা সরকারের কাছে দ্রুত সেগুলো মেরামত চাচ্ছেন। এবং এই অঞ্চলে যে স্থানীয় সংসদ সদস্য রয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, তিনি এরই মধ্যে বিভিন্ন দপ্তরে নির্দেশ প্রদান করেছেন যেন যে জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জায়গাগুলো যেন দ্রুতই মেরামত করা হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। তো আর আমি এলাকার মানুষের সাথে আরো কথা বলেছি, তারা আরেকটি ব্যাপার জানিয়েছে, যেহেতু এই অঞ্চল দিয়ে হঠাৎ পাহাড়ি ডল নেমে আসে সেহেতু এখানে যে এই উপজেলায় যে উপদাগালী নদীটি রয়েছে, এই উপদাগালী নদী দিয়ে সেই পাহাড়ি ডলটি নামে এবং এই নদীটি দ্রুত কিভাবে খনন করা যায় এই ব্যাপারগুলো তারা আমাকে জানিয়েছেন। এই ছিল নেত্রকোনার কলমাকান্দা থেকে আমার কাছে উজমা। শামীম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেশের খবর এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটি বিরতি, এরপর আরো যা থাকছে। যশোরে প্রতিবেশী নারীর দায়ের কোপে হত্যা, আসামি নিহত। এবং সিলেটের 14টি লাইসেন্সবিহীন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরের চিঠি। বিরতির পর সবাইকে আবারও স্বাগত দেশের খবরে। চায়ের সুবাস, পাহাড়ের সবুজ আর বৈচিত্র্যময় সংস্কৃতির মিলন মেলায় উদযাপিত হলো এটিএন বাংলার 30 বছরের পদার্পণ। চুনারু ঘাটের চা শ্রমিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের অংশগ্রহণে দিনটি হয়ে ওঠে অন্যরকম আনন্দের। শেখর আজাদের রিপোর্টে বিস্তারিত। ক্ষুদ্র নৃগোষ্ঠী শিল্পীদের প্রাণবন্ত আঞ্চলিক নৃত্যে মুখর হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চণ্ডীছড়া চা বাগানের এনটিসি ভবন। কেক কেটে উদযাপন করা হয় দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার 30 বছরে পদার্পণ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী, চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন শামসু এবং চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি সালেহ উদ্দিন। প্রধান অতিথি ছিলেন এটিএন বাংলার পরিচালক ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বক্তারা বলেন ৩ দশক ধরে দেশের ইতিহাস, সংস্কৃতি ও সাধারণ মানুষের কথা তুলে ধরে গণমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এটিএন বাংলা। আমার চা বাগানের শ্রমিকদের মাঝে আজকে যে এটিএন বাংলা এসেছেন, এটাই প্রমাণ করে যে আসলেই যে কথাটা বলা হয় অবিরাম বাংলার মুখ, আসলে এটাই তো বাংলা। যারা আজকে অবহেলিত চা শ্রমিক, তাদেরকে নিয়ে যে আমরা কেক কাটতে পারছি, আমরা জন্মদিন পালন করতে পারছি, এটা আসলে একটা অনন্য দৃষ্টান্ত। এটিএন বাংলা বাংলাদেশের টেলিভিশন বা গণমাধ্যম জগতে একটি পথ দেখিয়েছে সকলকে। এই পথ ধরে বাংলাদেশে আজকে প্রায় ৪৪টার মতো টেলিভিশন আসছে। এটিএন বাংলার পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সংবাদে বস্তুনিষ্ঠতা ক্ষুণ্ণ করে এমন কোনো প্রতিযোগিতায় তারা যুক্ত হবেন না। তিনি চা শ্রমিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর অংশগ্রহণে একটি রিয়েলিটি শো আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন। এটিএন বাংলা তার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে ইতিপূর্বে যেভাবে তারা চেষ্টা করেছে, ভবিষ্যতেও তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে। সংবাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গিয়ে কোনো সংবাদ তারা পরিবেশন করবে না যে সংবাদ সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় কোনো অনুভূতির উপর আঘাত আনবে। আজকে ৩০ বছর পদার্পণ উপলক্ষে আমরা বলে যাচ্ছি, চা শ্রমিক যারা রয়েছে তাদের সন্তানদের নিয়ে আমরা একটা রিয়েলিটি শো করব। এই আয়োজন যেন চা বাগানের শ্রমজীবী মানুষ, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং মূলধারার সমাজের পারস্পরিক সম্প্রীতি ও সাংস্কৃতিক বৈচিত্র্যের অনন্য এক প্রতিচ্ছবি। শেখর আজাদ, এটিএন নিউজ, চুনারুঘাট, হবিগঞ্জ। আরও খবর, যশোরে চাঁদার টাকা না পেয়ে বাড়িতে ঢুকে গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টাকালে প্রতিবেশী নারীর দায়ের কোপে শরীফুল ইসলাম জিতু নামে একাধিক হত্যা মামলার এক আসামি নিহত হয়েছেন। বুধবার মধ্যরাতে বারান্দিপাড়া ফুলতলা মোড় এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বুধবার মধ্যরাতে জরুরি সেবা নম্বর 999-এ কল পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় জিতুকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে জিতুর মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসাধীন আহত গৃহকর্ত্রী শুকরান বেগম জানান, বুধবার রাতে প্রতিবেশী জিতু তাদের বাড়িতে জোর করে ঢুকে তার ছেলে সুমনের কাছে মাদক কেনার টাকা দাবি করে। টাকা দিতে না চাওয়ায় সুমনকে মারধর করে এবং ছুরির আঘাতে তার মুখের বাঁ পাশে জখম করে। ছেলেকে বাঁচাতে তিনি এগিয়ে গেলে তাকেও কুপিয়ে জখম করে জিতু। এক পর্যায়ে জিতু তার ছেলের স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় তিনি পুত্রবধূকে রক্ষা ও নিজেদের জীবন বাঁচাতে ঘরে থাকা দা দিয়ে জিতুকে আঘাত করেন। নিহত জিতুর বিরুদ্ধে থানায় একাধিক হত্যাসহ বেশ কয়েকটি গুরুতর অপরাধের মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে সাগর নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে শাপলা নামের এক নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বুধবার দিবাগত রাত 3টার দিকে সদর উপজেলার চালিতাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে সাগর মণ্ডলের বিরোধ চলছিল। তিনি স্ত্রী মার্জিয়া খাতুনকে নিয়ে তার শ্বশুরবাড়ি চালিতাবাড়ি গ্রামে বাস করতেন। নিহতের স্ত্রী জানান, বুধবার দিবাগত রাত 2টোর দিকে 20 থেকে 25 জনের একটি দল বাড়ির ভেতরে ঢুকে অস্ত্র দিয়ে সাগরের ওপর হামলা চালায়। এ সময় সাগর দৌড়ে বাঁচার চেষ্টা করলে তাকে বাড়ির পাশের রাস্তায় কুপিয়ে ফেলে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাগরের বিরুদ্ধে 6টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। দেশের খবর এই মুহূর্তে আবারও নিয়ে নিচ্ছে একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আবারও স্বাগত দেশের খবরে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি প্রাইভেট কারের সঙ্গে ইজি বাইকের ধাক্কা লাগাকে কেন্দ্র করে মারধরে রফিকুল ইসলাম নামে ইজি বাইক চালকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় প্রাইভেট কারের চালক নাদিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার মধ্যরাতে চিটাগাং রোডের রায়হান সিএনজি পাম্পের সামনে এই ঘটনা ঘটে। নিহত রফিকের স্বজনরা জানান, রফিক সিদ্ধিরগঞ্জের ওই সিএনজি পাম্পের সামনে দিয়ে যাওয়ার সময় প্রাইভেট কারের সঙ্গে তার অটোরিকশার সামান্য ধাক্কা লাগে।
এর জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে রফিককে কিল ঘুষি মারেন প্রাইভেট কার চালক নাদিম। ঘুষিতে রফিকের নাক দিয়ে রক্ত বের হয় এবং তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত তাকে নারায়ণগঞ্জ খানপুর 300 শয্যার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রফিকের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলায়। তিনি সিদ্ধিরগঞ্জের সিআই খোলা এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। বৈধ লাইসেন্স ছাড়াই বছরের পর বছর সিলেট মহানগরে চলছে অসংখ্য বেসরকারি হাসপাতাল। অন্তত 14টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসনকে চিঠি দিয়েছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। অভিযুক্ত হাসপাতাল কর্তৃপক্ষের অবশ্য দাবি, প্রয়োজনীয় কাগজপত্র জমা না দিলেও লাইসেন্স নবায়ন বা অনুমোদন দিচ্ছে না কর্তৃপক্ষ। নাজির আহমেদের তোলা ছবিতে সিলেট প্রতিনিধি কামরুল ইসলাম মাহির তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। লাইসেন্সের মেয়াদ অনেক আগেই শেষ, কারো 4, কারো 5 বছর, আবার কোনো প্রতিষ্ঠানের 6 থেকে 7 বছর ধরে নেই বৈধ অনুমোদন। তবুও থেমে নেই তাদের চিকিৎসা কার্যক্রম। সিলেট মহানগরে অবাধে চলছে এমন অসংখ্য বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, লাইসেন্স ছাড়া বা লাইসেন্স নবায়ন না করে চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাওয়ায় নগরীর 14টি হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে জেলা প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের সার্টিফিকেট লাগে, তাদের নার্কোটিক্সের সার্টিফিকেট লাগে, তারপর তাদের যে জনবল তারা কাজ করবে সেই সনদ লাগে। যাদের এই ক্রাইটেরিয়া নাই তাদেরকে তো স্বাস্থ্য অধিদপ্তর স্বাভাবিক নবায়ন করবে না। তবে অভিযুক্ত হাসপাতালগুলোর দাবি ভিন্ন। তারা বলছে, পরিবেশ অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ কয়েকটি সংস্থার ছাড়পত্র পেতে বিলম্ব হওয়ায় সময়মতো আবেদন সম্পন্ন করা যায়নি। বর্তমানে লাইসেন্স নবায়নের প্রয়োজনীয় আবেদন স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা রয়েছে। আবেদন হোল্ড আছে, কারণ হইল আমি নার্কোটিক সার্টিফিকেটের আবেদন করি নাই। সিভিজন অফিস থেকে ভিজিট আসলে পরে তখন তারা ওইটা করে আর কি রিনিউয়েশন করে। ওইটা তো আমি জানি না, এই প্রথম জানলাম। স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশ পাওয়ার পর মাঠে নেমেছে জেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে জরিমানা করার পাশাপাশি সিলগালা করা হয়েছে সেফওয়ে হাসপাতালকে। যাদের আবেদন পেন্ডিং আছে তাদেরকে আমরা জরিমানার আওতায় এনেছি এবং তাদেরকে আমরা সময় বেঁধে দিয়েছি যে নির্ধারিত সময়ের মধ্যে তারা যদি লাইসেন্স নবায়ন না করে তাহলে পর্যায়ক্রমে সবগুলোই আপনার সিলগালা করে দেওয়া হবে। তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, দেশে খবরে পর্যন্তই। আনন্দ ওয়ার্ল্ডে স্বাগত জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।